মানে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আপনারা জাতীয় নির্বাচনের সময় তারিখ বা সুনির্দিষ্ট একটা রোড ম্যাপের আশা করেছিলেন, সেটা না পেয়ে অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে প্রথম থেকে কিন্তু একই কথা বলে আসছেন। তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা। তিনি দেশে বলেছেন, বিদেশে বলেছেন, নানান গণমাধ্যমে বলেছেন। কিন্তু আপনারা বা বিএনপি 7ই আগস্ট সমাবেশ করে দাবি তুলেছিলেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তারপর 6 মাসের কথা আমরা শুনতে পেয়েছি, এরপর বলেছেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। এখন আপনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, নইলে অস্থিরতা সৃষ্টি হতে পারে। মানে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টাকে বরাবরই আমরা একই টাইম ফ্রেমের কথা বলতে শুনছি, কিন্তু বিএনপিকে বিভিন্ন রকম টাইম ফ্রেমের কথা বলতে শুনছি। তাহলে প্রধান উপদেষ্টা তার কমিটমেন্টে টাইম ফ্রেমটাকে আপনারা একই রকম মনে করি না, এই জন্য যে আপনার ডিসেম্বর থেকে জুন 6 মাস সময়, সুতরাং এটা কোনো সুনির্দিষ্ট সময় হলো না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা সুনির্দিষ্ট সময়। এটাও যদি ডিসেম্বর থেকে জুন উনি বলেন, লেট হিম স্পিক আউট এক্স্যাক্ট থিং, যে ওই 6 মাসটাই বলুক না কেন, উনি সেটাও উনি বলছেন না, বলেননি, যার ফলে আমাদের মধ্যে সেই হতাশার সৃষ্টি হয়েছে, আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। আর আপনারা যে কথা বলছেন যে আমরা বারবার নির্বাচনের কথা বলছি, নির্বাচনের কথা তো আমরা বলবো, কারণ আমরা যে দল, আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার দল, ওটাই আমরা বিশ্বাস করি। দ্যাট ইজ আওয়ার পলিটিক্যাল কনভিকশন। এবং আমরা সেই কারণেই মনে করি যে যখন দ্যার ইজ এ ভ্যাকুয়াম, যখন একটা শূন্যতা সৃষ্টি হয়, কোনো সরকার থাকে না, তখন দেশের ক্রাইসিসগুলো বাড়তে থাকে, ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়তে থাকে, কোনো চেইন অফ কমান্ড থাকে না, কোনো নেতৃত্ব থাকে না, এমনকি যে কনস্টিটিউশনাল বডিগুলো আছে তারা পর্যন্ত মনে করে যে তারা অভিভাবকহীন হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা হালকা করে দেখার তো কোনো সুযোগ নেই। সেই কারণেই একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে, যেহেতু আমরা অতীতেও আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলাম, আমরা যেহেতু অনেক সংস্কারের সঙ্গে জড়িত ছিলাম, আমরা যেহেতু অনেক প্রতিঘাত অতিক্রম করে দীর্ঘ 15 বছর সংগ্রাম লড়াই করে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই পর্যায়ে এসেছি, তো সেই দায়িত্বশীল ভূমিকা থেকে আমরা এই কথাগুলো বলছি। এটাকে ভুল বোঝার কোনো কারণ নেই, বা এটাকে আমাদের শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা, এটাই কথাটা ভাবার কোনো কারণ নেই। ক্ষমতায় তো নির্বাচনের অন্য দলও যেতে পারে, এটা তো একটা আপনার এই কথা না যে বিএনপি ক্ষমতায় যাবে। ডিসেম্বরে যদি নির্বাচন না হয়, তাহলে আসলে দেশের যে অবস্থা হবে, সেই অবস্থায় বিএনপি আসলে কি করবে? না, আমরা তো সেদিনই উত্তরটা দিয়েছি যে আমরা আমাদের যে দলগুলো আছে, আমাদের যাদের সঙ্গে আমরা আন্দোলন করেছি, তাদের সঙ্গে আলোচনা ইতিমধ্যে শুরু করেছি। আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিচ্ছি, সেই মতামতের ভিত্তিতে জনগণের সঙ্গে তাদের মতামতের ভিত্তিতে যেটা করণীয় দরকার সেটা আমরা করব। বর্তমান সরকারকে অনির্বাচিত বলেন আপনাদের দলের কেউ কেউ, এবং সরকারের সংস্কারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন। সরাসরি আপনাদের দলের নাম উল্লেখ না করলে এর জবাব দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, আমরা যে অনির্বাচিত এ কথা বলল কে? যারা নতুন বাংলাদেশের জন্য পরিবর্তন এনে দিয়েছে তারাই রাষ্ট্র সরকার গঠন করেছে, কাজেই সরকারের দায়িত্ব হলো তাদের চাহিদা মেটানো। মানে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা, এমনকি আপনারাও আসলে এই সরকারকে সমর্থন করেন। এখন এই সরকারকে অনির্বাচিত বলা এবং তাদের তরফ থেকে যে ব্যাখ্যা এসেছে, সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, এই ব্যাপারটা আমি খুব বেশি কথা বলতে চাই না এটা নিয়ে, তবে এটা তো আপনার অত্যন্ত সত্য, দিবালোকের মতো সত্য, যে এই সরকার আমাদের জনগণের আপনার প্রস্তাবনার মধ্য দিয়ে, মনোনয়নের মধ্য দিয়ে তারা এসেছেন। আমরা একটা জায়গায় সমঝোতা হয়ে তারা এসছে, এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে এই কারণে যে আপনার এই যে শূন্যতা আছে, সেই শূন্যতা পূরণ করে সরকার পরিচালনা করবেন, যে রেগুলার বিষয়গুলো আছে, এবং একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠিত হবে, জনপ্রতিনিধিরা আসবেন, তারা দেশের বাকি সমস্যাগুলো সমাধান করবেন, বিষয় করে সংবিধানের বিষয়গুলো করবেন, অন্যান্য যে বিষয়গুলো আছেন সে বিষয়গুলো, তারা যে সংস্কারের কথা আসছে সে সংস্কারগুলো, এটা সম্পূর্ণ পার্লামেন্টেই সিদ্ধান্ত হবে বলে আমরা বিশ্বাস করি।
জি, আপনারা সংস্কারের পক্ষে, আপনারা সংস্কারের রূপরেখা আগেই ঘোষণা দিয়েছেন, আপনাদের 31 দফার কথা আমরা শুনি। সংস্কার যদি দেশ, রাষ্ট্র, মানুষের কল্যাণে হয়, সেটা নির্বাচনের আগে হলেই কি আর পরে হলেই কি? মানে এতে বিএনপির তো কোনো জোর আপত্তি থাকার কথা না, যদি এই সরকার মনে করে যে তারা লেজিটিমেসির প্রশ্ন আছে। প্রশ্ন এখানে এখানে অবশ্যই একটা লেজিটিমেসির প্রশ্ন আছে। এখানে তো রাষ্ট্র, তো আপনার একটা রাষ্ট্র, অবশ্যই তার তার বিষয়গুলোকে আপনাকে ওইভাবে দেখতে হবে। তার তো কোনো আপনার আমার একটা তৈরি করা থিয়েটার নয়, বা তৈরি করা একটা নাটক নয়, বা ফুটবল খেলা নয়। এর কতগুলো সেট বিষয় আছে যেগুলো গোটা জনগণ সেই দায়িত্ব অর্পণ করেছে। তো সেখানে খুব পরিষ্কার করে ব্যাপারটা বলা, আমরা মনে করি যে সংস্কার অবশ্যই আমরা চাই, তবে সেই সংস্কার অবশ্যই পার্লামেন্ট অর্থাৎ জনপ্রতিনিধিদের দ্বারা সেটা আপনার অ্যাপ্রুভ হতে হবে। আর সমস্ত রাজনৈতিক দলগুলোতে যেগুলো একমত হবে সেগুলোতে তো আমরা একমত আছি। আমরা সেটা বারবার বলছি যে সেখানে একটা চার্টার তৈরি হতে পারে, সেটাকে আমরা সবাই সমর্থন করি, অবশ্যই করব। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হলো একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। আমরা দেখেছি গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, শুধু তাই নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। আপনার কি মনে হয় যে জাতীয় সনদ তৈরি হলেই তা বাস্তবায়ন হবে, মানে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ বন্ধ হবে? সেটা ডক্টর আলী রিয়াজ তো আপনার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং তিনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, একজন পণ্ডিত মানুষ। তিনি বলেছেন, নিশ্চয়ই সেটা আপনার আমাদেরকে সেটা প্রণিধানযোগ্য। একই সঙ্গে আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতা, আপনার পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন, আপনার একটি ব্যবস্থার উত্থান পতনের ধারণা যেটা আমাদের তৈরি হয়েছে। আপনারা দেখুন, আমরা একসময় সমাজতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন তৈরি হলো, সেই সমাজতন্ত্র ভেঙে চুরমার হয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন, অন্যভাবে অন্য ব্যবস্থা সেখানে এসছে। আজকে পৃথিবীর ব্যবস্থাগুলোতেও এই যারা আপনার গণতন্ত্রে বিশ্বাস করে সেই রাষ্ট্রগুলোতেও আজকাল অনেক রকম চিন্তাভাবনা, নতুন করে চিন্তাভাবনা আসছে। আজকে সেদিন আমরা যখন একসাথে আপনার জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বসলাম, আপনার এই সংস্কারের প্রধানরা ছিলেন, সেখানে রাজনৈতিক দলের অনেক প্রধানরা ছিলেন। সেখানে তিনি বললেন যে গণতন্ত্রের খুব দুর্দিন যাচ্ছে, গণতন্ত্র এখন নিচের দিকে, ডিকেইং, এবং তারপরেও গণতন্ত্র হচ্ছে একটা উত্তম ব্যবস্থা। এই বিষয়গুলো কিন্তু আপনার আপেক্ষিক, রিলেটিভ। ওই বিতর্কে আমরা যেতে চাই না। আমাদের বাংলাদেশের জন্য যেটা আমরা সবচেয়ে বেশি উপযোগী মনে করি সেটা আলোচনার মধ্যে দিয়ে আমরা আনতে পারবো। এবং আমি দেখছি যে প্রক্রিয়া চলছে, সে প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছতে পারবো যেটা পার্মানেন্টলি, মানে আপনি 1000 ইয়ার্স না হোক, 100 ইয়ার্স না হোক, অন্তত 50-60 বছরের জন্য আমরা একটা জায়গা গিয়ে পৌঁছতে পারবো। কারণ নাথিং ইজ সার্টেন। প্রতি মুহূর্তে যখনই আপনার এই সময় বদলায়, জিওপলিটিক্স বদলায়, প্রযুক্তি বদলায়, তখনই আপনার কিন্তু রাজনৈতিক চিন্তা ভাবনাগুলো বদলায়, মানুষের মন মানসিকতা বদলায়। জি, আপনি বলছেন যে সময়ের সাথে আসলে সকলের বা জনগণের মাইন্ডসেট চেঞ্জ হয় সময়ের সাথে, প্রেক্ষাপটের সাথে। যদি মাইন্ডসেট চেঞ্জই হয়, তাহলে একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে, এ নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। আমরা আগে দেখেছি এমন হতো যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধানের পদে, কিন্তু এখন তো দিন বদলেছে, মানুষের মাইন্ডসেটও নিশ্চয়ই বদলেছে। আপনারা বলছেন যে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত, এই ব্যাপারে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই। কেন এমনটা বলছেন? কে বলছে? বিএনপি বলছে। জি, আমরা তো সব কথাগুলো বলেছি যে আমরা পার্লামেন্টে দিতে চাই। জি, আমরা আমাদের সমস্ত বিষয়গুলো, আমরা যে প্রস্তাবগুলো দিচ্ছি, অন্যান্য যে প্রস্তাবগুলো আসছে, যেগুলো একমত হয়ে যাব, সে একমত হয়ে যাওয়াগুলোতে তো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেটা একমত হব না, লেট ইট গো টু দ্য পার্লামেন্ট। এটা দলীয় সংস্কারের বিষয়। দলীয় সংস্কারের কথা, যেটা একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবে না, সেটাকে আপনারা রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত বলছেন। কিন্তু আমি আপনার প্রশ্নটা আরেকবার রিপিট করবেন কেন? জি, আমি আবার বলছি,
একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে। এটা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত, এ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই। হ্যাঁ, বলতে একেবারে কি কথাটা কি বেঠিক? রাজনৈতিক আপনার যদি জনগণ এটা মেনে নেয় যে না এটা আপনার পার্লামেন্টের আপনার কনস্টিটিউশন লিপিবদ্ধ থাকতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত। আমি যখন ইলেকশনে জিতবো, আমার সিদ্ধান্ত হবে যে আমি কাকে আমার প্রধান করব, কাকে আমি প্রধানমন্ত্রী করব, সেটা তো আমার থাকবে। ওইটা ওই স্বাধীনতা তো আমার থাকা উচিত, রাজনৈতিক দলের সেই স্বাধীনতা থাকা উচিত। হ্যাঁ, আমরা আলোচনার ভিত্তিতে এগুলো যদি পরিবর্তন করতে হয় সেটা পার্লামেন্টে গিয়ে আমরা অবশ্যই করতে পারি। জি, এক ব্যক্তির জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন প্রস্তাবের সাথে আপনাদের অবস্থানের পার্থক্য আছে। আপনারা বলছেন পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ। আপনারা কি এই অবস্থানেই এখনো আছেন? আমরা তো ওটা দিয়ে দিয়েছি আপনার কমিশনের কাছে, তো ওখানেই আছি। কিন্তু এই সব বিষয়গুলোতে নির্ভর করবে আপনার যখন এটা পার্লামেন্টে যাবে, সেই পার্লামেন্টে যাওয়ার পরে পার্লামেন্ট যদি সেটা একমত হয় তাহলে নিশ্চয়ই সেটা থাকবে। যদি পরিবর্তন আনতে হয় পরিবর্তন আনা যাবে। এইগুলোকে আমি আপনার খুব বড় ইস্যু হিসেবে দেখি না। দিস ইস্যুজ আর নট মেজর ইস্যুস। মেজর ইস্যুটা হচ্ছে যে আমাদের এখন এই মুহূর্তে গণতন্ত্রে ফেরা উচিত। আমরা এখনও কিন্তু গণতন্ত্রে ফিরিনি। আপনি এখন লক্ষ্য করছি আমরা যে আমাদের গভর্নেন্সটা কিন্তু আমরা এখন এস্টাবলিশ করতে পারিনি। আমাদের ল অর্ডার সিচুয়েশন আমরা এখনও সেই এস্টাবলিশ করতে পারিনি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো এখনও সেখানে অস্থিরতা বিরাজ করছে, আমরা সেগুলো সেই জায়গায় আসতে পারিনি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ফেল করেছে। সো এই জিনিসগুলোর জন্যই তো আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার। ফর হাউ লং এদেশের মানুষ আপনার এই তাদের ন্যূনতম যে বিষয়গুলো আছে, চাহিদাগুলো আছে, সেগুলোর জন্য তারা আপনার এই ভোগান্তির মধ্যে থাকবে, এটা আপনার শুরু হওয়া উচিত। এবং আপনার সবচেয়ে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে আপনার, যেটা আপনিও জানেন, আমরা জানি, সবাই জানি, ব্যবসায়ীরা যারা ইনভেস্ট করে, বিনিয়োগ করে, তারা বলছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তো আমরা আমরা তো ইনভেস্ট করতে সাহস পাচ্ছি না। বাইরের জন্য যে এত বড় একটা সামিট আসলো আপনার হলো এখানে দেশের মধ্যে, অনেকে আসলেন, কয়টা ইনভেস্টমেন্ট হয়েছে? ভেতরের খবর আমরা যতটুকু জানি যে তারাও একই কথা বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া ইনভেস্টমেন্ট আমাদের পক্ষে ইটস ডিফিকাল্ট। আমি পুরো বিষয়টাকে নেগেটিভভাবে নিতে চাই না, আমি নিতে চাই এগুলোকে পজিটিভভাবে। আমাদের মধ্যে আপনার মতভেদ থাকবে এবং গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে কিন্তু আপনার বহুমত। এই বহুমতকে নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমি সব কিছু একই হয়ে যাব, একরকম হবে, তাহলে তো আপনার বাকশালী হয়ে গেল। তাহলে অন্যান্য আমার আর সেই বহু দলের বহু মতের সেই বিষয়টার দরকারটা কি? শত ফুলকার আমরা ফুটতে দিলাম কোথায়? এই জায়গাগুলোতে একটু আসতে হবে। আমাদের মধ্যে কিছু কিছু বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা এখন বেশ জনগণের সামনে অনেকগুলো প্রস্তাব তুলে ধরছেন। আমি সেগুলোকে স্বাগত জানাই। আলোচনা হওয়া উচিত, তর্ক হওয়া উচিত, কিন্তু এই দেশের জনগণ সে কোনটা গ্রহণ করবে এটা তার উপরে নির্ভর করা উচিত। আমি খুব পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, আমি একটা কথা বলে দিলাম, আর আমার গ্রামের সেই কৃষক সেটাকে মেনে নিল, বা আপনার গার্মেন্টসের সেই মেয়েটা সেটা তার সঙ্গে একমত হলো, এটা তো নাও হতে পারে। সুতরাং দ্য বেস্ট থিং ইজ গিভ ইট টু দেম। তাদের কাছে দিন, তারা কোনটা মানবে না মানবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দেম, এবং সেভাবেই আসবে। জি, রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র চর্চাও তো খুব জরুরি, কারণ আপনি বলছেন নির্বাচন যেমন জরুরি, নির্বাচনের পরে যে দলটির হাতে ক্ষমতা এই ব্যাপারে আপনার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। জি, খুবই জরুরি। জি, আমি একটু কিছু স্পেসিফিক জায়গার কথা বলছি, যেটা রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র নিশ্চিত করার জন্য এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সততা বাড়াতে আইন পরিবর্তনের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার গঠিত দুটি কমিশন। এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ হলো দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটি
কমিটির নেতা নির্বাচন করা উচিত সাধারণ সদস্যদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে। জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও একইভাবে 3 সদস্যের প্যানেল গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে রাজনৈতিক দলগুলোর তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নির্বাচন আইনে পরিবর্তনের প্রস্তাব করেছে দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন। সবগুলো দল রাষ্ট্রের সংস্কার নিয়ে সোচ্চার, কিন্তু নিজ নিজ দলের সংস্কার নিয়ে কারো কোনো তৎপরতা আসলে তেমন কিন্তু চোখে পড়ছে না। মানে রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা না হলে তারা ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কি করে গণতন্ত্রের চর্চা কথাটার সঙ্গে একমত নই। উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, আমি একমত নই। কারণ আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা আমাদের সম্মেলন হচ্ছে আপনার ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এবং সেখানে গোপন ব্যালটের মধ্যে দিয়েই আপনার নেতা নির্বাচিত হচ্ছে। আপনি দয়া করে একটু ভালোভাবে আপনাদের যারা রিপোর্টার আছেন তাদের কাছ থেকে সেই খবরগুলো নেন, ডিস্ট্রিক্টের রিপোর্টারের কাছ থেকে খবরগুলো নেন, তাহলে আপনি জানতে পারেন। এই গতকালই আপনার পঞ্চগড় জেলার বোদা থানা বলে একটা থানা আছে, উপজেলা আছে, সেখানে আপনার সিক্রেট ব্যালটে আপনার কাউন্সিল হলো, ইলেকশন হলো এবং নেতা নির্বাচিত হলো। আমার জেলার আমরা আগামী মাসে আমরা আপনার কাউন্সিল করতে যাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে উঠে এসে আমরা নির্বাচন করব। সুতরাং এই যে ইনফরমেশন যেটা আপনাদের কাছে আছে, আমার মনে হয় এটা আপনাদের আরো ভালো করে একটু দেখা উচিত যে হাউ ফার দিস ইজ ট্রু। জি, তার মানে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা প্রেস রিলিজের মাধ্যমে যে কমিটি প্রকাশের ঘটনাটা দেখি, তার পেছনে গোপন ব্যালট দিয়ে আপনারা আসলে কমিটিগুলো করেন? ম্যাক্সিমাম কেস, সব কেস বলবো না, কতগুলো কেস আছে যেগুলো হয়তো আপনার কমিটি তৈরি করে দেওয়া হয়, কিন্তু কাউন্সিল হয়, কাউন্সিল হয় সেখানে স্বচ্ছ আপনার গোপন ব্যালটের মধ্য দিয়ে 3 জন আপনার অথবা 5 জন অথবা 10 জনের হয়, পরে তারা কমিটিটা তৈরি করে। এটা তো আপনার প্রচলিত নিয়ম। আবারও এমনও প্রচলিত নিয়ম আছে, আমরা পাকিস্তান আমলের কথা বলি, আমরা আপনার ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি, পরবর্তীকালে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, এবং আমাদের ওখানে 2 দিন 3 দিন 4 দিন ধরে তখন আমাদের কাউন্সিলগুলো হতো। সেখানেও আপনার যখন নেতা নির্বাচনের ক্ষেত্রে, কমিটি নির্বাচনের ক্ষেত্রে দুটো পদ্ধতি ছিল। একটাকে বলা হতো সাবজেক্ট কমিটি, যে সাবজেক্ট কমিটিতে আপনার প্রতিনিধিরা, বিভিন্ন এলাকার আপনার প্রতিনিধিরা, তারা একমত হতে পারলে নেতা নির্বাচিত হয়ে যেত, কমিটি তৈরি হয়ে যেত। আর যে একমত না হতে পারতেন তখন আপনার গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের ব্যাপারটা বা কমিটি নির্বাচনের ব্যাপারটা আসতো। তো এটা তো প্রচলিত নিয়ম, এটা নট দ্যাট যে আপনার এটা আছে, এটা বহু আগে থেকে এটা হয়ে আসছে। তারপরেও আমি আপনার কথাটাকে অবশ্যই জোর দিয়ে বলতে চাই যে দলের মধ্যে অবশ্যই আপনার গণতান্ত্রিক চর্চাটা আরও বেশি করে দরকার, যেটা আছে তার চেয়েও বেশি দরকার। এটা একটা কারণ কি জানেন, আমার কাছে জানা যে বাংলাদেশের দুর্ভাগ্যজনকভাবে এটা অনেকে আবার ভুল বুঝতে পারেন, লিগেসি অফ পাকিস্তান এটার মধ্যে থেকে গেছে। পাকিস্তানে যেমন গণতন্ত্র ছিল না, সব কিছু চাপিয়ে দেওয়া হতো, মার্শাল ল আসতো, বিভিন্ন আসতো। বাংলাদেশেও কিন্তু ঘন ঘন এই আপনার মার্শাল ল, ঘন ঘন আপনার আপনার বাকশাল সরকার পরিবর্তন, আপনার অনির্বাচিত সরকার বলা যেতে পারে, অথরিটেরিয়ান গভর্নমেন্ট, ফ্যাসিবাদ, এগুলো আসার ফলে কিন্তু গণতান্ত্রিক যে চর্চা, একটা গণতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে আপনাকে চর্চা করতে হবে। চর্চা ছাড়া আপনি এটাকে কখনোই একটা বাস্তবায়িত করতে গিয়ে যে একটা যেটাকে আমরা ইনস্টিটিউশনালাইজ করার কথা বলি আর কি, প্রাতিষ্ঠানিকরণ করা, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমরা চর্চাটা করি, ওই চর্চা করতে করতে দাঁড়িয়ে যায়। গণতন্ত্র তো চর্চা করার সুযোগই পায়নি। একটা ধরেন, আমি একটা উদাহরণ দিই, প্রায় আমার মনে হয় একটা শিশু, সেই শিশুকে যদি অসুস্থ হলো, একটু অসুস্থ হওয়ার পরে আপনি যদি বিভিন্ন ডাক্তার নিয়ে এসে বারবার তাকে আপনি অ্যান্টিবায়োটিক্স দিতে থাকবেন, দ্যাট শিশু উইল নট সারভাইভ। এখানেও আজকে আমরা ওই অবস্থার মধ্যে কিছুটা পড়েছি। 1971 থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিবার আপনারা মানুষ চেয়েছে, আমরা চেয়েছি, পরিবর্তন হয়েছে, কিন্তু ওই একগুলো কতগুলো জায়গায় এসে আমরা আটকে গেছি, আটকে গিয়ে পরিবর্তন আনতে চেয়েছি, পরিবর্তন আনতে পারিনি। সো লেট ইট বি প্র্যাকটিসড। আমরা এই প্র্যাকটিসটা হোক, প্র্যাকটিসটা হলে তখন দেখা যাবে যে গণতন্ত্র একটা তার জায়গায় এসে পৌঁছেছে।